শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা জেনে এসেছিলাম যে সকেট কি, সকেট কিভাবে কাজ করে। এখন আমরা সকেটের যে লাইব্রেরিটা ব্যবহার করব সেই লাইব্রেরিতে কিন্তু দুটি অংশ আছে। একটি অংশকে আমরা ব্যবহার করব আমাদের সার্ভার সাইডে এবং আরেকটি অংশকে আমরা ব্যবহার করব আমাদের ক্লায়েন্ট সাইডে। আমরা নর্মালি জানি যে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের দুটি অংশ থাকে, একটি অংশকে বলা হয় সার্ভার সাইড আর একটি অংশকে বলা হয় ক্লায়েন্ট সাইড। সার্ভার সংক্রান্ত যে ম্যানেজমেন্টগুলো আছে সেই ম্যানেজমেন্টগুলো সাধারণত সার্ভার সাইড পোর্শনে হয় এবং ইউজার ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে বা ব্রাউজারে যে অংশটা ওয়েব অ্যাপ্লিকেশনের রান হয় সেই অংশটাকে আমরা বলি হচ্ছে ক্লায়েন্ট সাইড। তো socket.ioর যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরির দুটো অংশ আছে, একটি অংশ সার্ভারে কাজ করে এবং আরেকটি অংশ ব্রাউজারে কাজ করে। এর আগের ভিডিওতে আমরা জেনে এসেছি যে সকেট কি করে। সকেট ব্রাউজার এবং সার্ভারের মধ্যে একটা বাইডিরেকশনাল ডেটা কমিউনিকেশন করে বা একটা কন্টিনিউয়াস কানেকশন এস্টাবলিশড করে, অর্থাৎ ব্রাউজার থেকে সার্ভারে ডাটা পাঠায় আবার সার্ভার থেকে ব্রাউজারে ডাটা পাঠায়। যেহেতু সকেট লাইব্রেরিটির অ্যাকশন দুই রকম, ব্রাউজারেও এর অ্যাকশন রয়েছে আবার সার্ভারেও এর অ্যাকশন রয়েছে, এই কারণে এই লাইব্রেরির অংশও দুটো। একটি অংশ হচ্ছে সার্ভার সাইডের জন্য, যেটি পুরোপুরি আমাদের যে সার্ভার সাইডের অংশটি থাকবে সেই সার্ভার সাইডের অংশে কাজ করবে, এবং আরেকটি অংশ হচ্ছে ক্লায়েন্ট সাইডের জন্য। ক্লায়েন্ট সাইডের যে পোর্শনটি আছে সেই পোর্শনটি করবে কি ব্রাউজারে কাজ করবে। তো ঠিক এভাবেই socket.ioর যে দুটো অংশ ক্লায়েন্ট সাইড পোর্শন এবং সার্ভার সাইড পোর্শন, এই দুই পোর্শন মিলেই কিন্তু ব্রাউজার থেকে সার্ভারে রিয়েল টাইম ডেটা ট্রান্সফারটা হবে। তো আমরা এখানে সকেটের জন্য কি ব্যবহার করছি, আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি। তো যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি সেহেতু আমাদের যে স্টাডি, এই স্টাডিতে আমরা যে সার্ভার সাইডের অংশগুলি নিয়ে কাজ করব সেই অংশে আমরা নোড.js ব্যবহার করব এবং আমাদের যে ক্লায়েন্ট সাইড আছে সেই ক্লায়েন্ট সাইডের ভেতরে আমরা নর্মাল HTML CSS র জাভাস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করব। তো আশা করি socket.io যে লাইব্রেরি, এই লাইব্রেরিটির কয়টি অংশ এবং এই অংশগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় এই বিষয়টি অবশ্যই আপনারা এখন আশা করি বুঝতে পেরেছেন। এখন socket.io নিয়ে কাজ করার জন্য আমাদের কি কি টুলস প্রয়োজন। তো যেহেতু আমরা নোড.js সার্ভার নিয়ে কাজ করব এবং socket.ioর যে সার্ভার সাইড ডিপেন্ডেন্সি আছে সেটা আমরা নোড.js সার্ভার সাইড পোর্শনে ব্যবহার করব, সেহেতু আমাদের কম্পিউটারে অবশ্যই নোড.js ইনস্টল করা থাকতে হবে। তো নোড.js ইনস্টল করা কিন্তু কঠিন কোনো কাজ নয়। আপনি যদি গুগলে গিয়ে জাস্ট নোড.js লিখে সার্চ করেন তাহলেই কিন্তু নোড.js এর যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে নোড.js ডাউনলোড করবেন, ডাউনলোড করে নোড.js আপনাদের কম্পিউটারে আপনারা ইনস্টল করে ফেলবেন। তো টুলস হিসেবে প্রথমত লাগতেছে নোড.js। তো আশা করি আপনারা নিজেরাই নোড.js ইনস্টল করতে পারবেন, এটা আর আমার দেখানোর প্রয়োজন নেই। দেন ইউর ফেভারিট কোড এডিটর ফর রাইটিং ইউর কোড। তো এই দুটি টুলস শুধুমাত্র আমাদের দরকার, নোড.js আর হচ্ছে কোড এডিটর, আর কোনো এক্সট্রা টুলস আমাদের দরকার নেই। তো কোড এডিটর হিসেবে আপনি যে কোনো কোড এডিটরই ব্যবহার করতে পারেন, আপনার যেটা পছন্দ হয় সেটা। তো আমি আমার ক্ষেত্রে করব কি, আমার ফেভারিট কোড এডিটর বা IDE আমি যেটাই বলি না কেন সেটা হচ্ছে ওয়েবস্ট্রম, এবং জাভাস্ক্রিপ্টের জন্য ওয়েবস্ট্রম আনবিটেবল, এর থেকেও আসলে ভালো কিছু হয় না। তো যেহেতু আমি ওয়েবস্ট্রম অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি এবং ওয়েবস্ট্রমই জাভাস্ক্রিপ্টের জন্য সবথেকে বেস্ট কোড এডিটর বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেহেতু পুরো টিউটোরিয়াল সিরিজ জুড়ে আমি ওয়েবস্ট্রম ব্যবহার করব। আপনারাও চাইলে ওয়েবস্ট্রম ব্যবহার করতে পারেন, অথবা হটএভার সাবলিম, ব্র্যাকেট কিংবা নোটপ্যাড প্লাস প্লাস কিংবা অ্যাটম বা ভিজুয়াল স্টুডিও কোড, যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি এ পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।